আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি জেনেসিস এফসিপিএস মেডিসিন মিড টার্ম এক্সাম ব্যাচ জুন 2026-এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবারই তো আমাদের একটাই লক্ষ্য, তাই না? সেটা হলো এফসিপিএস মেডিসিন মিড টার্ম পরীক্ষাটি ক্র্যাক করা। আমরা সকলেই জানি যে পরীক্ষাটি এখন বেশ চ্যালেঞ্জিং হয়ে গেছে, কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এবং সেটার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো একটা প্রপার গাইডলাইন পাওয়া এবং একটা প্রপার সাপোর্ট সিস্টেম, যেটা আপনি অবশ্যই জেনেসিসে পাবেন। এই সেশনটি আজকে মূলত আপনাদের জন্যই। এই পুরো জার্নিটা আপনারা কিভাবে প্রস্তুতি নিবেন, কিভাবে আগাবেন, কিভাবে ভুলগুলো গুলো এড়িয়ে চলতে পারেন, এসব কিছুর ব্যাপারে একটি ধারণা দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অত্যন্ত প্রিয় দুজন মেন্টর, ডক্টর নাদিয়া জামান আপু আর ডক্টর আনিকা হোসেন আপু। সাথে আমাদের সাথে আরো একজন আপু যুক্ত আছেন, ডক্টর ইশতি বিনতে আলম আপু, যিনি আজকে আমাদের সাথে আপুর অনুভূতি শেয়ার করবেন, ওনার অভিজ্ঞতা, ওনার এই জার্নিটা শেয়ার করবেন। তো প্রথমে আমি ডক্টর নাদিয়া জামান আপুকে আমন্ত্রণ জানাচ্ছি। আপু, আপনি আমারও মেন্টর। আপনাকে আমি সবসময় দেখেছি, আপনি তো অনেক ডেডিকেটেড, আমাদের সবার জনপ্রিয় মুখ। আপনি যদি সবাইকে একটু ধারণা দিতেন কিভাবে এই আহ, সবাই প্রস্তুতি নিবে, আগাবে, এবং আপনার সাজেশন গুলো যদি দিতেন সবাইকে। থ্যাংক ইউ ডক্টর মাইশা। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। জেনেসিসকে থ্যাংক ইউ আজকের প্রোগ্রাম আয়োজন করার জন্য। আজকের মূলত প্রোগ্রামের আমাদের যেটা হেডলাইন সেটা হচ্ছে যে আমাদের এক্সাম ব্যাচ, হ্যাঁ, যারা নেক্সট সেশনে যারা পরীক্ষার্থী, জুলাই 2026-এ যারা পরীক্ষার্থী মূলত তারা। তো এক্সাম ব্যাচ নিয়ে আসলে প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে এক্সাম ব্যাচের প্রথম কথা যেটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা হয় আপনারা সবাই এক্সাম ব্যাচে অনেকে ভর্তি হবেন কিন্তু কেউ পরীক্ষা দিয়ে দিবেন না। তো এই যে ঝামেলাটা এইটা আপনাকে প্রথমত হচ্ছে অ্যাভয়েড করতে হবে। আপনারা ইন দ্য মিন টাইম ডক্টর মাইশা বলেছে যে আসলে মিড টার্ম এখন অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সব থেকে বেস্ট মানে আপনাদের জন্য প্রুফ হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন যে বিগত, মানে এই কথাটা আমরা জেনেসিসে সবসময় বলি যে বিগত 2021-এর পরীক্ষার সাথে 2022, 22 থেকে 23, 23 থেকে 2025 এবং লাস্ট 2026-এর যে জানুয়ারির পরীক্ষাটা, এইটার যে পার্থক্যটা এটা কিন্তু আপনারা কোশ্চেন প্যাটার্ন গুলো দেখলে বুঝতে পারবেন। বিশেষ করে রিটেনে যেমন মডিফিকেশন আসছে, এসবি তে কিছু মডিফিকেশন আসছে স্যারদের, এবং এখন কিন্তু সেটা অসপি হয়ে অস্কিতে ঢুকে গেছে। দ্যাট মিনস এবারে পরীক্ষা যেটা আসছে যেমন স্পাইন এক্সামিনেশন এবং এসআই জয়েন্ট এক্সামিনেশন, এই জিনিসটা কিন্তু আমরা রুটিনলি ওয়ার্ডে ওভাবে করি না, বাদ বাকি সিস্টেম যেভাবে করি। ইভেন তো আমরা আসলে পড়ার সময় ওইভাবে খুব গুরুত্ব দিয়ে এই জিনিসটা পড়ি নাই। কেন করি নাই? কারণ আমরা জানি যে কিছু কিছু সেগমেন্ট থাকে, এটা অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি, যে পার্ট ওয়ান এর জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট বেশি, মিড টার্ম লেভেলে এটা বেশি পড়তে হয়, আর ফাইনাল পার্টের এইগুলো বেশি আসে। যেমন একটা এক্সাম্পল বলি, এই যে এসআই জয়েন্ট, আর একটা এক্সাম্পল বলি অস্পিড আপনাদের পেডিগ্রি। ইউজুয়ালি এগুলো একটু ফাইনাল পার্টে বেশি আসে, মানে থাকবেই এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু দেখেন স্যাররা কিন্তু ডে বাই ডে এখন আর মিড টার্মকে কিন্তু ওই যে মিড লেভেলে একেবারে রেখে দিচ্ছে না। সো বিশেষ করে স্যারদের মাথায় এটা আছে যে আপনি মিড টার্ম শেষ করে যখন ব্রাঞ্চে চলে যাবেন তার মানে আপনাকে কিন্তু একটা মেডিসিনের প্রপার নলেজ নিয়ে বের হইতে হচ্ছে। তো এই জিনিসটাকে মাথায় রেখে স্যাররা মানে ফাইনাল পার্টের মতো না হলেও কিছুটা জিনিস কিন্তু আপনাকে এবার কোলাপস করে দিয়েছে। যেমন এসআই জয়েন্ট এক্সামিনেশন, এটা অনেকেই বলেছেন, আমাদের ফাইনাল পার্টের মেন্টররাও অনেক সময় বলেন যে এটা তো অ্যাকচুয়ালি ফাইনালে আসার কথা, বাট এটা আমাদের এখানে। তার মানে এটাতে আপনাকে বুঝতে হবে যে পরীক্ষা এখন দিনকে দিন কঠিন থেকে কঠিনতর হবে, এবং আপনাকে সব দিক থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তো মূলত প্রিপারেশনের প্রথম অবস্টাকল যেটা সেটা হচ্ছে আপনার এসবি এবং রিটেন। রিটেনের ব্যাপারে যেটা বলবো যে আমরা যারা এমবিবিএস পাশ করে আসছি, এই এমবিবিএস রিটেন পরীক্ষার পরে আমরা কিন্তু ইউজুয়ালি আর রিটেন কোনো পরীক্ষা দিই নাই। সুতরাং এই যে পার্ট ওয়ান দিলাম, দিয়ে আমরা 2 বছর ট্রেনিং করলাম, ইন দ্য মিন টাইম আমাদের রিটেনের একটা বড় গ্যাপ পড়ে গেছে। সুতরাং এই গ্যাপটা কাভার করার জন্য আসলে এক্সামের কোনো বিকল্প নাই। আপনি যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি আপনার প্র্যাকটিস হবে। এবং এক্সামগুলো দেওয়ার আসলে উপকারিতাগুলো আমি ছোট করে 2-1 লাইনে বলি। মানে এমন না যে আপনি পরীক্ষা দিলেন,
আপনার পরীক্ষা থেকে কোশ্চেন কমন আসবে, এটা আসলে ইন্ডিকেট করি না। আমরা আমরা যেটা আপনাদেরকে রেডি করি, যে আমরা যখন একটা কার্ডিওলজি থেকে কোশ্চেন করব, একটা নর্মাল ক্লাস টেস্ট যেটা নিচ্ছি, সেখানে যেরকম প্রশ্নের মডিফিকেশন থাকবে, যখন আপনি ওই টপিকটায় রিভিউতে যাবেন সেখানে একটু ডিফিকাল্টি ফেস করবেন। ওই টপিকটায় যখন আপনি মক টেস্ট দিবেন তখন আপনি ফার্দার আরো ডিফিকাল্টি ফেস করবেন। সুতরাং এই যে আপনি ধাপে ধাপে কোশ্চেন গুলা পরীক্ষা দিচ্ছেন, কোনোটা একটু সহজ, আস্তে আস্তে কঠিন থেকে কঠিন, আনকমন টপিক হলে কিভাবে আপনি অ্যান্সার করবেন, বা একটু ইভালুয়েশন প্যাটার্নে প্রশ্ন আসলে আপনি কিভাবে লিখবেন, আপনার থিঙ্কিং প্রসেসটা কি হবে, কোশ্চেনটা লিখতে গেলে আপনার কতটুকু সময় লাগবে, এই সবকিছু কিন্তু আপনার সার্বিক একটা প্রিপারেশনের ব্যাপার। মানে এই জিনিসটা এমন না যে পরীক্ষা আপনি পড়ে টরে গেলেন, আপনি হুট করে মিড টাইমে বসলেন, আপনি রিটেন পাস করে চলে আসবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা কেন না, অনেক এক্সাম্পল আছে আমাদের পরীক্ষার্থীদের মধ্যেই, বা আমাদের যারা পরবর্তীতে খারাপ করে আসছে আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করে যে আপু আমি রিটেন অ্যান্সার শেষ করতে পারি নাই। কেন? মিনিমাম 3টা কোশ্চেন আমি ছেড়ে দিয়ে আসছি। এরকম হয়েছে যে 3টা কোশ্চেনের অ্যান্সার ছেড়ে দিয়ে আসছে, কারণ রিটেনে শেষ করতে পারে নাই। কারণ শেষ করতে না পারার কারণ ওনার আসলে ভাবে হয়তো প্র্যাকটিস ছিল না। এই জন্য আমরা বলি যে আপনাকে অবশ্যই এক্সাম ব্যাচে যারা বিশেষ করে আছেন, অবশ্যই আপনাকে নিয়মিত পরীক্ষাগুলো দিতে হবে। আমাদের খুব পরিচিত একটা মানে টার্মিনোলজি বা একটা লাইন আমরা জেনেসিস এর মেন্টররা বলি, বিশেষ করে আজকে নাইমের সাথে যদিও সুজা সবসময় একটা কথা বলে, আমিও বলি, যে দেখে দেখে হলেও পরীক্ষা দিতে হবে। আপনি টপিকটা পড়ে আসেন নাই, বা আপনি আধা পড়ে আসছেন, আপনি 70% পড়ে আসছেন, ডাজন্ট ম্যাটার। আপনি কোশ্চেনটা পড়েন, পড়ে যতটুকু মাথায় আছে লিখেন, না পারলে আপনি বই খুলে পড়ে দেন, আপনি লিখেন বা দেখে লিখেন। তাতেও আপনার রাইটিং প্র্যাকটিস হবে, কারণ এখানে রিটেনের মানে প্যাটার্ন গুলো আলাদা, খুব স্পেসিফিক অ্যান্সার, এক একটা এক এক রকম। সুতরাং আপনাকে এই জায়গাটা ফোকাস করতে হবে। আর যেহেতু আমাদের এসবি এর একটা প্র্যাকটিস আছে, আমরা পার্টনে এসবিএ দিয়ে আসছি, সুতরাং এসবিএ তে আপনার অত বেশি ডিফিকাল্টি হয়তো হবে না, কিন্তু আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে। তো এখানে মূল বিষয় যেটা, আপনাকে এসবি এর জন্য পড়তে হবে, রিটেনের জন্য পড়তে হবে, একই সাথে প্যারালালি আপনি এক্সাম ব্যাচের হন বা আপনি যে ব্যাচেরই হন না কেন, প্যারালালি অসপি প্রিপারেশন আপনাকে নিতে থাকতে হবে। ব্যাপারটা এমন না যে আমি আজকে রিটেন শেষ করব, আমি রিটেন আগে পরীক্ষা দিয়ে নেই, পাশ করে নেই, তারপর আমি অসপি শুরু করব। আপনি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি লিখে রাখেন, আপনি যদি রিটেন শেষ করেন এরপর অসপির জন্য প্রিপারেশন নেন, রিটেন পাশ করার পরে আপনি ওই পড়া দিয়ে পাশ করবেন না। যদি করেন আপনার রেসিডুয়াল নলেজ দিয়ে হয়তো করতে পারেন, কিন্তু ওই 2 দিনের পড়া দিয়ে আপনি জীবনে অসপি শেষ করতে পারবেন না, কারণ হিউজ সিলেবাস, অসপি হিউজ হিউজ সিলেবাস। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে যখনই রিটেনের জন্য যে টপিকটা পড়ছেন, আপনি সাপোজ কার্ডিওলজি পড়ছেন বা রেসপিরেটরি পড়ছেন, একই সাথে রিটেনের পড়াটা শেষ হয়ে যাওয়া মাত্রই আপনি সাথে সাথে অসপি জলিল স্যারের বইয়ের কোরেসপন্ডিং অংশটুকু, যে শুধু কার্ডিওলজি থেকে কি জলিল স্যারের বইয়ের প্রশ্ন আছে, এখন তো সবকিছুই স্যারের সেগমেন্ট ভাগ হয়ে হয়ে পিডিএফ হয়ে গেছে, তো ওই কোশ্চেনগুলো আপনি সলভ করবেন। সলভ করার উপকারিতা কি? এক নাম্বার, আপনার রিটেন কোশ্চেন এখান থেকে কমন আসার সুযোগ থাকবে, রিটেনের প্যাটার্নটা আপনার জানা হবে। এই প্যাটার্নেই কিন্তু রিটেন কোশ্চেন হয়, ভেরি স্পেসিফিক ওয়েতে। এবং অনেক অ্যান্সার আছে যেটা আপনার ডিভিশনে থাকবে না, বা আপনার হয়তো প্র্যাকটিসে নাই, আপনি ওটা ওইখান থেকে অ্যান্সারটা করতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিই, যেমন স্টেরয়েড আপনি কিভাবে ট্যাপার করবেন, এটা কিন্তু ডিভিশনে কোথাও দেওয়া নাই, এটা আপনার জলিল স্যারের বইতে সুন্দর করে দেওয়া আছে। সুতরাং এরকম অনেক কোশ্চেন আপনি জলিল স্যারের বইতে আপনি পাবেন। এবং প্রিপারেশনটা হবে মিড টার্মের সাইমালটিনিয়াস। আমি সবসময় যদি বলে যে আমাকে এক লাইনে বলতে যাবো মিড টার্ম প্রিপারেশন কিভাবে নিব, সাইমালটিনিয়াস। আপনি পালমোনারি এম্বোলিজম পড়ছেন, এম্বোলিজম থেকে এসবিএ কি আসতে পারে, রিটেন কি আসতে পারে, এম্বোলিজম থেকে কি আমার কোনো হিস্ট্রি দিতে পারে, বা আমার কোনো কাউন্সিলিং আসতে পারে, যদি আসে আমি কি করব, এখান থেকে অসপি কি হতে পারে, অসকি কি হতে পারে। সুতরাং যখন যে টপিকটা পড়বেন, প্যারালালি এই 4টা সেগমেন্টকে মাথায় রেখে পড়তে হবে। এখন আর সেই সময় নাই যে আপনি শেষ করে পড়বেন। মানে আমাদের মিড টার্মটা এখন একটু আমি বলবো যে মাছ মোর ম্যাচিউর হয়ে গেছে, তো পড়াশোনাটা আমাদেরকে ম্যাচিউরলি করতে হবে। ওই ছোটদের মতন এই একটু একটু করে পড়লে হবে না, আপনাকে সাইমালটেনিয়াস মানে কো রিলেশন করে পড়তে হবে, একটা জিনিস থেকেই সব ভ্যারাইটিতে কিভাবে প্রশ্ন আসে। আর এক্সাম ব্যাচের জন্য আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে যারা ঢাকার মধ্যে আছেন, অবশ্যই অবশ্যই এসে পরীক্ষা দিবেন। সেন্টারে এসে পরীক্ষা দেওয়া আর হচ্ছে বাসায় বসে পরীক্ষা দেওয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। কারণ সেন্টারে আসলে আপনার যে মেন্টাল যে প্রিপারেশনটা, সেটা কখনোই আপনি বাসায় পাবেন না। বাসায় আপনার মনে হবে একটু পারতেছি না, আটকায় গেছি, হাতটা রিফ্লেক্সই চলে যাবে একটু বইটা দেখি তো কি আছে, কিন্তু সেন্টারে আপনি এটা করতে পারছেন না। এটা একটা বিষয়, টাইমিং এর একটা বিষয়, টাইম ম্যানেজমেন্টের বিষয়। আর যারা একান্তই পারবেন না বা যাদের অসুবিধা আছে, তাদের ক্ষেত্রে আমি বলি যে অ্যাটলিস্ট আপনারা রিভিউ বা হচ্ছে বড় বড় মক গুলা পরবর্তীতে এসে অবশ্যই সেন্টারে দিবেন। আর অবশ্যই আপনারা পরীক্ষা দিয়ে খাতা জমা দিবেন, যারা অনলাইনে দিবেন পরীক্ষাটা, খাতা জমা দিবেন। এটা এমনও হয় অনেক সময় আপনারা 2-1 দিন দেরি হয় দেখে আর পরে খাতাটা জমা দেন না, বা অনেকে আছেন পরীক্ষা দেন, দিয়ে নিজে নিজে খাতাটা মিলান আর খাতাটা জমা দেন না। আপনারা যাই লেখেন না কেন খাতাটা জমা দিবেন।
মেন্টর খাতাটা দেখে হ্যাঁ, তাতে করে দেখা যাবে যে আপনার যে ভুলগুলো হচ্ছে এইগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন, কোথায় আপনার ভুল হলো, কেন আপনার থেকে আরেকজন একই কোশ্চেন আপনিও লিখেছেন, পড়েই লিখেছেন, আরেকজন কেন 4 পয়েন্ট মানে 4.5 পেলো, আপনি কেন 3.5 পেলেন। এই যে ব্যাপারগুলো এগুলো অনেক ইম্পর্টেন্ট। কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে এসবিএ এবং রিটেন মিলে আপনাকে পাস করতে হবে। তো প্রথম দিন যখন আপনি এসবিএ দিয়ে আসবেন, বাই চান্স কোনো কারণে যদি আপনার এসবিআইটা খারাপ হয় বা আপনার কাছে যদি মনে হয় পরীক্ষাটা ভালো হয় না, এই কোশ্চেনটা বেশি কঠিন হচ্ছে এবার, সেই ক্ষেত্রে আপনার কিন্তু নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে এবং ওই দিন কিন্তু আপনার খুব একটা রাতে এসে খুব পড়া হবে না। সুতরাং আপনার টার্গেট থাকবে যে এসবিএ যেমনই হোক, যেভাবেই হোক, আপনি যেভাবে পড়ছেন এসবিএর জন্য পড়বেন, একই সাথে রিটেনটাকে যেন গ্রিপে রাখা যায়। কারণ কম্পারেটিভলি রিটেনে নাম্বার গ্রিপ করা সোজা, এসবিএ তে আপনার একটা ভুল হলেই 0 আর কারেক্ট হলে 2, কিন্তু রিটেনে কিন্তু আপনাকে একদম 0 দেওয়ার সুযোগ কম। সুতরাং আপনি যদি এসবিআই তে 10 নাম্বার কমও পান 5 নাম্বার থেকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার রিটেনে আপনি 10 থেকে 15 নাম্বার এক্সট্রা গ্রিপ করতে পারবেন। সুতরাং রিটেন আপনাদের জন্য একটা ব্লেজিংস, এইটাকে ফোকাসলি চেষ্টা করবেন যেন আপনি হাতে রাখতে পারেন। তো বিশেষ আর বিষয় হচ্ছে আমাদের আপনার এক্সপিরিয়েন্স শেয়ার, আমাদের একজন আছেন ফিলিং শেয়ার করবেন, ওনার কাছ থেকে আপনারা শুনতে পারবেন যে উনি এক্সাম ব্যাচ থেকে ওনার কতটুকু লাভ হয়েছে বা স্পেসিফিক কোন জায়গাটা এক্সাম ব্যাচে ওনাকে হেল্প করেছে। আমাদের আরো জনপ্রিয় মেন্টর, সিনিয়র মেন্টর আমাদের আনিকা হোসেন আছে, ওনার কাছেও আপনারা বাকিটা শুনতে পারবেন। তা আমার মনে হয় আপনাদের যারা এবার নেক্সট পরীক্ষার্থী এবং এক্সাম ব্যাচে আছেন, আমার দিক থেকে আমার অ্যাডভাইস যেগুলো আমি চেষ্টা করলাম বলার জন্য, কারো যদি কোনো প্রশ্ন থাকে শেষে করতে পারেন। তো আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ মাইশাকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। Thank you, আপু। থ্যাংক ইউ আপু, এত সুন্দর করে আপনার এত ইনফরমেটিভ বক্তব্য তুলে ধরার জন্য আপু। আসলে আমিও বলবো, আমি নিজেও যখন আমি একটা মক দিতে পারি নাই, পরের মকটা যখন দিই তখন আমার কাছে মনে হয়েছে যে মকটা না দিলে কত বড় ভুল হতো। আমি সেদিনই সব আমার ল্যাকিং গুলো আইডেন্টিফাই করতে পেরেছিলাম, আর এক্সাম হলে গিয়ে সেটা হয়নি। তো এক্সাম দেওয়ার আসলে কোনো অল্টারনেটিভ নাই, এক্সাম দিতেই হবে, দেখে হলেও দিতে হবে, তাহলে আমাদের সবকিছু অ্যাকচুয়াল পরীক্ষাতে গিয়ে এত কঠিন লাগবে না। এখন আমি অনুরোধ করব ডক্টর ইশতি বিনতে আলম আপুকে। আপু এবার জানুয়ারি 2026-এ এফসিপিএস মেডিসিন মিড টার্ম পরীক্ষায় পাশ করেছেন জেনেসিস এর সাথে। আপু, আপনি যদি আপনার অভিজ্ঞতা, আপনার অনুভূতি এবং কিভাবে জেনেসিস আপনাকে হেল্প করেছে এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। আপু, আপনাকে শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে। নাদিয়া আপু তো খুব সুন্দর করে বলেই দিলেন সবকিছু। আসলে আমার জন্য এক্সাম ব্যাচটা একটা ব্লেসিং ছিল। আমি কোনো লং ব্যাচে ভর্তি ছিলাম না। তো এক্সাম ব্যাচে এক্সাম দেওয়ার ফলে আমার যেটা হয়েছে, আমার প্র্যাকটিসটা খুব ভালোভাবে হয়েছে, কিভাবে এসএকিউ লেখা যায়, কিভাবে একটা আনকমন কোশ্চেনেরও আনসার করে দিয়ে আসা যায়, কিভাবে টাইম মেনটেন করে লিখতে হয়, কিভাবে লেখাটাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হয়, এই সবকিছু আসলে এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার কারণে আমার এই প্র্যাকটিস গুলো আগেই হয়ে গেছে। তো পরীক্ষার হলে যখন এই আনকমন কোশ্চেন গুলো পাই, তখন আসলে এসএকিউতে আমার খুব একটা প্রবলেম হয়নি লিখতে গিয়ে। আহ মোটামুটি ভাবে গুছিয়ে লিখে দিয়ে আসলে এসএকিউ পাশ করে আসা সম্ভব। এখন এক্সাম ব্যাচের রেগুলারিটি অবশ্যই মেনটেন করতে হবে। এক্সাম ব্যাচের ছোটখাটো যে এক্সাম গুলো, মানে প্রতি টপিক ওয়াইজ যে এক্সাম গুলো হয়, সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে হবে এবং সাথে সেখান থেকে জলিল স্যারের অসপি গুলোও পড়ে ফেলতে হবে। না হলে পরে দেখা যাবে অসপি অনেক জমে গেছে আর পড়া হচ্ছে না। ডেভিডসন অবশ্যই ভালো করে পড়তে হবে, যে চ্যাপ্টার আমরা ডেভিডসন পড়বো সাথে সেই চ্যাপ্টারে জলিল স্যারের বই থেকে যদি অসপি পড়ে ফেলা যায় তাহলে খুবই ভালো, প্র্যাকটিসটা একেবারেই হয়ে যায়। আর এক্সাম ব্যাচের মধ্যে হচ্ছে আপনার যে মেন্টররা আছেন, তারা খুবই এক্সিলেন্ট। আপুরা ভাইয়ারা প্রত্যেকে মানে খুব স্টাডি করে আমাদের জন্য কোশ্চেন গুলো রেডি করে। যেমন আমি একটা জিনিস বলতে চাই, আমাদের একটা সিভিএসটি এর কোশ্চেন এসেছিল, যেটা হচ্ছে সিনারিওটা ছিল ডিহাইড্রেশন দিয়ে। আমার পরীক্ষার হলে বসে মনে হয়েছে আমি এরকম এক্সাক্ট একটা কোশ্চেনই ডিহাইড্রেশন দিয়েছিল, সেটা আমি জেনেসিস এর একটা কোনো একটা এক্সামে আমি পেয়েছিলাম। তো ওইটা আমার অ্যান্সার করতে আমার খুব একটা কষ্ট হয়নি পরীক্ষার হলে বসে। তারপরে ডিউডেনাল বায়োপসির একটা ফাইন্ডিং ছিল সিলিয়াক ডিজিজের, ওখানেও আমার মনে হয়েছে কোন একটা এক্সামে আমি
কোশ্চেনটা আনসার করে দিয়ে এসেছিলাম জেনেসিসে। এরকম ছোটখাটো অনেক বিষয় দেখা যাবে পরীক্ষার হলে কমন পড়ে যাবে, কিন্তু এক্সামটা যদি না দেওয়া হয় তাহলে দেখা যাবে আমার লেখার প্র্যাকটিসটাও হলো না। আর ওই যে পরীক্ষার হলে বসে গিয়ে ওই যে মনে করে করে লিখতে হলে তখন দেখা যায় যে অনেক কিছু বাদ পড়ে যায় বা মনে আসে না। তো এই প্র্যাকটিসটা আসলে এক্সাম বেস থেকেই হয়ে যায়। আর জেনেসিসের এক্সাম ব্যাচ ইজ আনপ্যারালালড। আমার যেটা মনে হয় এখানে যে কোশ্চেন গুলো করা হয় খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়। আমি অন্য অনেক কোচিং সেন্টারেরও কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম, কিন্তু জেনেসিসের কোশ্চেন প্যাটার্ন আসলেই অন্যরকম এবং এটা পরীক্ষার উপযোগী করেই তৈরি করা হয়। হুম। আর হচ্ছে আপনার যারা যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন বা ভর্তি আছেন, আমি বলবো এক্সাম স্কিপ করা যাবে না। এক্সাম যেভাবেই হোক এক্সাম অ্যাটেন্ড করতে হবে, দেখে হলেও হোক এক্সাম দিয়ে ফেলতে হবে। যদি অফলাইনে পার্টিসিপেট না করা যায়, অনলাইনে এক্সাম ঘরে বসে আপনি টাইম ক্যালকুলেশন করে এক্সাম দিয়ে দিবেন। আর এক্সামের যে ব্যাপারটা হচ্ছে আপনার টাইমটা, দেখা যায় যে আমাদের জেনেসিসে এক্সামের টাইমটা খুব কম দেওয়া হয়, ডিউরেশন। তো ওই ডিউরেশনটা মেনটেন ওখানে করতে পারলে ফাইনাল পরীক্ষায় ওইটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয় এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের দেখা যায় যে আহ, লিখে শেষ করা যায়, না হলে ওইটাও একটা প্রবলেম হয়ে যায়, লেখা শেষ করা যায় না। আর রিটেন যাদের হাতের লেখা সুন্দর তাদের জন্য তো একটা ব্লেসিং রিটেন, কিন্তু যাদের হাতের লেখা একটু এবড়ো থেবড়ো বা একটু অগোছালো, আমি তাদেরকে বলবো হাতের লেখাটা অবশ্যই গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। হাতের লেখা যেমনই হোক পরিষ্কার থাকতে হবে খাতা। আনসার টু দা কোশ্চেন নাম্বার যদি আমরা নীল কালি দিয়ে লিখি, আর পরেরগুলো যেরকম আমরা ছোটবেলায় ছোটবেলা থেকে যেরকম আমরা লিখেছি ওরকম ভাবে আমাদেরকে গুছিয়ে লিখতে হবে, তাহলে এসএকিউতে আমাদের ইমপ্রেশনটা ভালো হয় এবং গুছিয়ে লিখে দিয়ে আসা যায়। আর হচ্ছে কোশ্চেনের অ্যান্সার কমন না পড়লেও যেন আমরা অবলিক দিয়ে হলেও আমরা লিখে দিয়ে আসি, কারণ খাতায় লেখা থাকলে স্যাররা নাম্বার দিতে বাধ্য। এটা একটা ব্যাপার, কোনো কোশ্চেন স্কিপ করা যাবে না, যাই আহ, পারা যায় ওটা লিখে আসতে হবে কোশ্চেন। তো এই হচ্ছে আমার জেনেসিসে আমি হচ্ছে কখনো এক্সাম স্কিপ করতাম না। অনলাইনে যদি অফলাইনে যদি আমার কখনো মিস হতো আমি অনলাইনে সেটা আমি এক্সাম দিয়ে দিতাম। আর এক্সামের মার্কসটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখা যায় যে ওই যে ফাইনাল পরীক্ষায় ওই মার্কসের আশেপাশেই হয়তো আমরা পেয়ে থাকি। এখানে এক্সাম যদি আমি মনে করেন যে 76 পাই, ফাইনালে 76 না হোক, অ্যাটলিস্ট আমার 5 মার্ক উঠে যাবে। তো আমি যদি ভালোভাবে এখানেই প্রিপারেশনটা নিয়ে নিই ফাইনালের জন্য, আমার সবকিছুই ইজিয়ার হয়ে যায়। আচ্ছা আপু, এই আর থ্যাংক কি। ইউ আপু এত সুন্দর করে আপনার অনুভূতি আমাদেরকে বলার জন্য, স্পেশালি অভিজ্ঞতা। হ্যাঁ, আপু ঠিক বলেছেন, আমাদের মেন্টর আসলে এত সময় দেন কোয়েশ্চেন অ্যানালাইসিসের পিছনে, পাস্ট পেপার কোয়েশ্চেন, তারপর সব কোয়েশ্চেন ঘেটে ওনারা অনেক সুন্দর করে কোয়েশ্চেন গুলো রেডি করেন। এবং আসলে অ্যাকচুয়াল পরীক্ষার সাথে যথেষ্ট মিল থাকে, আর মিল না থাকলে আমাদের তো লেখার প্র্যাকটিসটা হয়, কমন পড়ে, টপিক কমন পড়ে। টপিক কমন পড়ে, টপিক অবশ্যই কমন পড়ে। অস্কিতেও অনেক হেল্প হয় মক গুলো যদি দেওয়া হয়, এই যে স্যারদের রাইট। সামনে বলা, এই যে জড়তাটা ভাঙা, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আসলে। এই পরীক্ষা না দিলে এক্সাম হলে গিয়ে আসলে নার্ভাস হয়ে যাবে সবাই, এরকমই তো এনভায়রনমেন্ট ওখানে। আচ্ছা আপু, থ্যাংক ইউ আপনার বক্তব্য তুলে ধরার জন্য আমাদের কাছে। এখন আমি অনুরোধ করব আমাদের আরেকজন সিনিয়র, অনেক প্রিয় মুখ, আমাদের ডেডিকেটেড একজন মেন্টর, ডক্টর আনিকা হোসেন আপুকে। আপু, আপনি একটু সবাইকে একটু ধারণা দেন কিভাবে ফোকাস থাকবে সবাই এই জার্নিতে, এবং কিভাবে ভুলগুলো গুলো এড়িয়ে চলতে পারবে, এবং আপনার সাজেশনটুকু যদি সবাইকে দিতেন। আসসালামু আলাইকুম আপু, শোনা যাচ্ছে? ভালো আছেন? জি আপু, শোনা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, সবাইকে স্বাগতম আজকের এক্সাম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। তো আমি সবার কথা শুনছিলাম, খুবই ভালো লাগছিল। মাইশা আপু যেভাবে সুন্দর করে বলছিল, নাদিয়া আপু, তারপর রিদিলা, আমার খুব প্রিয় মুখ। সবারই আমি হয়তো মেন্টর, মানে কোনো না কোনো সময় হয়তো ক্লাস নিয়েছি। তো দেখা যায় যে সবার সাথেই আমার পরিচয়, মানে কথাবার্তা হয়। তো আজকে আপনাদের এক্সাম ব্যাচের ওরিয়েন্টেশন। এক্সাম ব্যাচটা আমি বলবো যাদের, মানে আমি মানে ধারণা করি যে যাদের একটু একবার পড়া আছে,
তারা একটু হচ্ছে এই ব্যাচটাতে আসবেন, যাদের একটু ম্যাটেরিয়ালস কালেক্ট করা। কারণ একদম বিগিনার হিসেবে আমি রেকমেন্ড করব না হচ্ছে এক্সাম ব্যাচটা। কারণ হচ্ছে এক্সাম ব্যাচটা হচ্ছে আপনার একটু পড়া থাকবে, পড়াটা হচ্ছে জাস্ট আপনি পড়ে আপনার পড়াটাকে আরো ঝালাই করার জন্য আপনি হচ্ছে এখানে এসে আমাদের কাছে এক্সামগুলা দিবেন। এখন যেটা দেখবেন যে হচ্ছে এখন মানে গত সেশনে পরীক্ষা দিছে ৬০০ জন। এর মধ্যে রিটেনে পাস করছে ২৯৪ জন। এর মধ্যে দেখবেন যে আপনি প্রায় অর্ধেকেরও বেশি রিটেনে ফেল। আগে একটা ধারণা ছিল যে হচ্ছে আপনাদের যে আগের প্রিভিয়াস কোশ্চেন সলভ করে গেলেই পাস হয়ে যাইতো বা হচ্ছে কোশ্চেন হচ্ছে কমন পড়তো। কিন্তু এখন কিন্তু ওই জিনিসগুলা নাই। আপনি যদি কোশ্চেন হচ্ছে প্যাটার্ন যদি দেখেন যে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হইতেছে। এখন ধরেন মানে আগে আমরা যেগুলো বলতাম যে কমন টপিক যেমন মাল্টিপল মায়োলোমা, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, এখন কিন্তু ওগুলা আসে না। এখন কিন্তু অনেক মানে অ্যাটিপিক্যাল টপিকস গুলা স্যাররা কিন্তু খুব মানে পছন্দ করতেছে। ইভেন আগে আগে যেমন আমরা বলতাম অ্যানাটমি ফিজিওলজি পড়তে না, এবার কিন্তু ফিজিওলজি অনেক আসছে। সো কোশ্চেন প্যাটার্ন কিন্তু দিন দিন চেঞ্জ হইতেছে। আপনারা যেমন এবার আসছে ওয়েজনার্স গ্র্যানুলোমাটোসিসের হচ্ছে প্যাথোফিজিওলজি। এই জিনিসটা হয়তো আমরা জানি, হয়তো ওয়ার্ডে জানি, কিন্তু ওভাবে রিটেনে কিভাবে লিখবো সেই জিনিসটা কিন্তু আমাদের আসলে ধারণা ছিল না। তো অনেকেই আলহামদুলিল্লাহ হচ্ছে লিখে আসছে, পাস করে গেছে। কিন্তু ওই একটা কোশ্চেনের জন্য কারো কিন্তু পাস ফেল হয় না। পাস ফেল হয় কিন্তু সবকিছু ওভারঅল এর জন্য। এবার যে হচ্ছে স্পাইনের এক্সামিনেশন আসছে, যাদের হচ্ছে সব ওভারঅল ভালো হয়, মানে মানে ওভারঅল মানে ভালো করতে পারছে, হয়তো স্পাইনে কিছু নাম্বার হয়তো এদিক সেদিক হয়েছে, পাস করে গেছে। কিন্তু একদম যে স্পাইন যে পারে নাই এটার জন্য খারাপ হয়েছে এই জিনিসটা কিন্তু না। আপনার পরীক্ষা কিন্তু একটা জিনিসের উপর নির্ভর করে না, পরীক্ষা কিন্তু অনেকগুলা জিনিসের উপরই নির্ভর করে। আরেকটা জিনিস এই সেশনের জন্য আমি একটা পিটফল বলবো যে হচ্ছে আপনাদের কিন্তু জুনের ১ তারিখে পরীক্ষা। জুনের ১ তারিখে পরীক্ষা, তার উপর ২টা ঈদ। সময় কিন্তু একদমই নাই। একটা হচ্ছে আপনার মার্চে ঈদ, আবার হচ্ছে মেতে ঈদ। ২টা ঈদ। তো হচ্ছে আপনার দেখা যাবে যে রোজা আসবে, ঈদ আসবে, এর মাঝখানে আবার কিছু সময় পড়বেন, আবার দেখা যাবে হচ্ছে ঈদ চলে আসছে। তো হচ্ছে আপনাদের আমি বলব যে এখন থেকেই পড়াগুলো গুছান। কারণ হচ্ছে আমি একটু এনকারেজ করব যে আপনাদের মানে যেহেতু কোশ্চেন কঠিন হইতেছে, আপনারা ডেভিডসনটা পড়েন, ভালো করে পড়েন। ভালো করে হচ্ছে ছোট, ছোট যে এইগুলা মানে ছোট, ছোট যে কোয়েশ্চেন সেগুলোর দিকে একটু ফোকাস করেন। কারণ আমাদের অনেকেরই হচ্ছে মানে ৩ ঘন্টা রিটেন কিন্তু প্র্যাকটিস। আমি যারা পরীক্ষা দিয়ে আসছে মানে মাইশা আপু বা রিদিলা আপু হচ্ছে বলতে পারবেন যে ৩ ঘন্টা রিটেন দেওয়া কিন্তু অনেক টাফ। ৩ ঘন্টা বসে যে ধৈর্য নিয়ে লিখে আসা ইটস ভেরি ডিফিকাল্ট। সো টাইম মেইনটেইন করা আর কোশ্চেন ছাড়া যাবে না। এগুলো তো হচ্ছে রিদিলা খুব সুন্দর করে এক্সেলেন্ট ভাবে বলছে। রিদিলা কিন্তু আমাদের এক্সাম ব্যাচে ভর্তি ছিল। ইভেন রিটেন দেওয়ার পর আমার রিদিলার সাথে খুব কথা হয়েছিল এবং রিদিলা বলছে যে আপু আমার কাছে কিন্তু রিটেন কঠিন মনে হয়নি। সবাই যে বলতেছে কঠিন, আমার কাছে মনে হয়নি। কারণ রিদিলা আমি দেখছি যে রিদিলা সবসময় আমাদের এখানে এসে পরীক্ষা দিছে। খুব সিনসিয়ারলি পরীক্ষা দিছে। তো আমি সবাইকে এটা এনকারেজ করব যে হচ্ছে আপনারা এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছেন, পড়ে এসে দেন। কারণ আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স যেটা হয়েছে, অনেকে এক্সাম ব্যাচে আসে, কোশ্চেন নিয়ে চলে যান। হয়তো পরীক্ষা দেন না বা হচ্ছে সলভ ক্লাস করেন। এটা আসলে আপনার কোনো লাভ হবে না। আপনি হয়তো টাকা দিবেন কিন্তু আপনার নিজের গেইন হবে না। এখন নিজের এই বয়সে এসে নিজের ক্ষতি কইরেন না। এট লিস্ট যে পরীক্ষাটা দিচ্ছেন সিরিয়াসলি দেন, যাতে হচ্ছে পাস হয়ে যায়। কারণ এই জিনিসটা অনেক প্যারাদায়ক যে হচ্ছে একটা জিনিস পাস হচ্ছে না, মানে খুবই একটা মেন্টাল মানে টর্চার। সো আমি বলব যে হচ্ছে এখানে এসে পরীক্ষা দেন। আর এখন যেটা হচ্ছে এবার এসবিএ যেটা ছিল, এসবিএ কিন্তু একটু একটু কম্পারেটিভলি সোজা ছিল। কিন্তু গতবার আবার এসবিএ টা একটু কঠিন ছিল অনেকের জন্য। তো হচ্ছে এটা ভ্যারি করে। হয়তো দেখা যাবে এবার এসবিএ কঠিন আসছে, গতবার হয়তো এবার এসবিএ সোজা আসছে, গতবার এসবিএ কঠিন আসছে। বা রিটেন সোজা আসছে, রিটেন কঠিন আসছে। এরকম ভাইস ভার্সা হয়। হ্যাঁ, কিন্তু আমি বলব যে ২ টাই প্যারালালি হচ্ছে আপনাদের চালায় যেতে হবে। এসবিএ এর জন্য বলব যে এসবিএ কখনোই কারো 100% কমন পড়ে না। কিন্তু আমাদের একটা রিটেনের এসবিএ বই আছে, রিটেন 8 জেনেসিসের। আমরা হচ্ছে সব মেন্টররা বসে প্রিভিয়াস কোশ্চেন বিসিপিএস ওভাবে দিতে পারি না। কিন্তু কোশ্চেনটা হচ্ছে আমরা কিছুটা চেঞ্জ করে প্রিভিয়াস কোশ্চেন যেগুলা আর হচ্ছে প্রিভিয়াস যে এসিকিউর কোশ্চেন যে সলভ, দুইটা ওইটার একটা বই আছে রিটেন 8। এই বইটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটা হবে কি আপনার প্রত্যেকটা চ্যাপ্টার পড়বেন। ধরেন হচ্ছে আপনি ডেভিডসন পড়লেন, ধরেন আপনার আজকে রিউমাটোলজি পরীক্ষা, আপনি রিউমাটোলজি আপনি ডেভিডসন পড়লেন। তারপর হচ্ছে আপনি আপনার
জলি স্যারের অসপি বই থেকে হচ্ছে রিমাটোলজির পোর্শনটা পড়ে ফেললেন। ডেভিডসন পড়লেন, জলি স্যারের অসপি বই পড়লেন এবং রিটেন এইডের যে হচ্ছে সাথে সাথে যে হচ্ছে আপনার যে এসবিএ গুলো আছে সেগুলা পড়ে ফেললেন রিমাটোলজি চ্যাপ্টারে। এতে হয় কি আপনি আপনার কনফিডেন্সটা অনেক বুস্ট আপ হবে। এটা দিয়ে যদি আপনি পরীক্ষা দিতে আসেন দেখা যাবে যে আপনার একটা পার্ট কিন্তু এভাবে মানে কমপ্লিটলি গুছানো হয়ে যাবে। সো আমার মনে হয় যে আপনারা আসেন, পরীক্ষা দেন। এখন আল্লাহর ওয়াস্তে হচ্ছে এসে কোশ্চেন নিয়ে যায়েন না। সিনসিয়ারলি পরীক্ষাটা দেন। তাহলে এতে আমি দেখছি যে হচ্ছে এক্সাম ব্যাচে অনেকে ছিলেন যে আপুরা হচ্ছে হয়তো মানে আগে রেগুলার ছিলেন কোনো কারণে হয়তো মানে পাস করতে পারতেছিলেন না। অনেকে রিটেন ব্যাচে মানে ভর্তি ছিলেন। ইভেন রিটেন ব্যাচ থেকে অনেকে পাসও করছে। সো আমি বলবো যে আপনারা কাইন্ডলি হচ্ছে এক্সাম ব্যাচে একটু সিনসিয়ারলি পরীক্ষা দিয়েন। আশা করি আল্লাহ আপনাদের সবকিছু সহজ করে দিবে। মাইশা আপু। থ্যাংক ইউ আপু। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলার জন্য আপু। এই এই যে সাজেশন গুলো এগুলোই কিন্তু আসলে কাজে লাগে শেষমেশ পর্যন্ত। সব নাদি আপু, আনিকা আপু, ইশতি আপু সবাই যে কথাটা বললেন যে সাইমultaneously চালিয়ে যেতে হবে পড়ালেখা, এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। কারণ পাশাপাশি না করলে আসলেই সম্ভব না। এসবিএ, এসিকিউ, অসপি, অসকি প্রত্যেকটা টপিক থেকে পড়ে এক্সামটা যদি দিতে পারেন তাহলে আপনার জন্য দেখা যাবে সবকিছুই অনেক সহজ লাগছে। এখন তাহলে আহ ভিউয়ারদের জন্য আমি ফ্লোর দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আহ আমাদের তাহলে এক্সাম ব্যাচটি শুরু হবে ফেব্রুয়ারি 12 তারিখ থেকে। ফেব্রুয়ারি 12 তারিখ থেকে প্রথম পরীক্ষা শুরু হবে এবং প্রতি সোমবার একটি করে পরীক্ষা থাকবে। এখানে প্রত্যেকটি পরীক্ষার পরে আমাদের সলভ ক্লাস হয়। সলভ ক্লাসগুলো করবেন এবং সলভ পেপারও দিয়ে দেওয়া হয়, সেগুলো রিভিশন দিবেন। এক্সাম দিয়ে সলভ ক্লাস করলে আপনার একটা আইডিয়া হবে যে আপনি কোথায় ভুল করছেন, কোন জায়গাটা আপনাকে কারেক্ট করতে হবে। আর সাথে মক টেস্ট হবে, মডেল টেস্ট হবে, অস্কি পরীক্ষা হবে, বিসিপিএস এর পাস্ট কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাশনস এর ক্লাস আছে, স্পেশাল ক্লাসেস আছে। সব টোটাল আমাদের 60টা সেশন হবে, 60টা। আপনারা যদি প্রত্যেকটা সুন্দর করে অ্যাটেন্ড করেন আশা করছি আপনাদেরকে কেউ আটকাতে পারবে না যদি আপনারা কনসিস্টেন্ট থাকেন। কনসিস্টেন্সি ইজ কি। তো আমি সবাইকে এটাই বলতে চাই যে আপনারা যদি কনসিস্টেন্ট থাকেন, কনফিডেন্ট থাকেন, লেগে থাকেন এবং নিজের উপরে বিশ্বাস রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা সফলতা অর্জন করবেন এই পরীক্ষায়। তাহলে আর আমি সময় নষ্ট করব না আর কিছু বলে। জেনেসিস সবসময় আপনাদের পাশে আছে। যে কোনো প্রশ্ন, যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যে কোনো ডিফিকাল্টি, কনফিউশন সবকিছুর জন্যই আপনারা মেন্টরদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটা বলেই আমি তাহলে আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি শেষ করছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ স্পিকার, ইশতি আপু, নাদি আপু, আনিকা আপু, যারা আছেন সবাইকে ধন্যবাদ। তাহলে শেষ করি।